আমরা আজকে এখানে অবস্থান করছি পান্থকুঞ্জ এবং হাতিঝিল ধ্বংস করে যে আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প হচ্ছে সেটার বাতিলে আজকে ৫৮তম দিন। এবং আজকের এই আয়োজন বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন এবং দুনিয়াদারি আর্কাইভ আজকের এই জনপরিবেশ তর্কের আয়োজন করেছে, তাদের প্রতি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা রইল। আজকে যখন আমরা এই কথাগুলো বলছি তখন কিন্তু ইতিমধ্যে ৫৮তম দিন পার হয়েছে। দাবিটা কিন্তু সহজ, এই শহরে পরিকল্পনা এবং উন্নয়নের নাম দিয়ে কিন্তু পান্থকুঞ্জ পার্ক, যেখানে আমরা বসে আছি একটা বিরান ভূমির মতো জায়গাতে বসে আছি, অথচ এই জায়গাটা একসময় সবুজ শ্যামল এবং বৃক্ষ আচ্ছাদিত ছিল। এবং এই আচ্ছাদনকে কেটে দিয়ে আমরা এখানে নাম করেছি উন্নয়ন প্রকল্প হবে। কিসের উন্নয়ন? এখানে উপর দিয়ে এলিভেটেড এক্সপ্রেসে যাবে, তার জন্য এখানে একটা র্যাম্প বসবে এবং এই র্যাম্পটা দিয়ে ব্যক্তিগত গাড়ি চলবে। এবং পুরো জিনিসটাই কিন্তু একটা পরিকল্পনার আবরণে হচ্ছে, যে এখানে অনেক প্রফেশনালরা কাজ করেছেন এবং তার ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং সেটাকে বলা হচ্ছে উন্নয়ন। এই ন্যারেটিভটা শুনতে শুনতে আমরা অভ্যস্ত। বিশেষ করে বিগত ২ দশকে আমরা বারবার শুনেছি উন্নয়ন আগে পরিবেশ পরে, এই যে কথাটা। তাহলে পরিবেশটা কি অত্যন্ত তুচ্ছ বিষয় যে পরিবেশটা পরে? আর উন্নয়নের সংজ্ঞাটা কি, এটা আসলে বোঝা দরকার, তাহলে আমরা পরিবেশ এবং পরিকল্পনার সম্পর্ক বুঝতে পারব। আমি নিজে একজন পরিকল্পনাবিদ হিসেবে আমরা পরিকল্পনায় পড়াই যে কোনো কিছু ভাঙা উন্নয়ন, গড়া উন্নয়ন। কোনো কারণে প্রয়োজন হলে, সেটা যদি সত্যিকার অর্থে প্রয়োজন হয়, সেটা ভাঙতে হবে, সেটা আমাদের পরিকল্পনার অংশ হিসেবে। আবার গড়তে পারলেই সেটা উন্নয়ন হতে পারে। কিন্তু সেই উন্নয়নের একটা প্রক্রিয়া আছে, যে আমি আমার টার্গেট গ্রুপটা কি, কোন উদ্দেশ্যে করছি, এবং সেই উদ্দেশ্যটা দিন শেষে মানুষের কল্যাণ হবে কিনা, আমাদের পরিবেশের কল্যাণ হবে কিনা। এবং যখন পরিবেশের কথাটা বলি, মানুষ বললে তো সবাই বুঝে যায় যেটা একটা মানুষের কথা বলা হচ্ছে। হ্যাঁ, কিন্তু পরিবেশের কথা বললে আমাদের সেই ধারণাটা অস্পষ্ট থেকে যায়। সেই পরিবেশ বলতে কি শুধু গাছপালা, নাকি সেই পরিবেশ বলে গাছপালার সাথে একটা বাস্তু সংস্থান, বাস্তুতন্ত্র আছে, যে গাছের মধ্যে যে পাখিগুলো বসে সেগুলো আসে। আবার শুধু পাখি বললে কি সব কিছু বলা হয়? আবার আমরা মাটির উপরে যা দেখি, মাটির নিচে তো একটা লেয়ার আছে, তাহলে মাটির নিচের যে সাবসারফেস, সেখানে কিন্তু অসংখ্য ধরনের বায়োডাইভার্সিটি আছে, এবং এই বায়োডাইভার্সিটি ছাড়া কিন্তু পরিকল্পনা হয় না। তাহলে এই যে সামগ্রিক যে পরিবেশ, এই পরিবেশের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে কি, পরিবেশ বলতে যে আমরা বিল্ট এনভায়রনমেন্টের যে কথাগুলো বলছিলাম, তার বাইরে কিন্তু মানুষের মনস্তাত্ত্বিক একটা পরিবেশ আছে। যে কোনো উন্নয়ন মানুষের মনে কি খেলা করে। কারণ এই যে এই জায়গাটাতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সেখানে যখন গাছগাছালি থাকতো, এই এলাকার পাশ দিয়ে যে কেউ হেঁটে যাওয়া ফুটপাতের পথচারী কিংবা রিক্সা দিয়ে যিনি যাচ্ছেন, তিনি কিন্তু আশেপাশের এই যে প্রকৃতির সাথে তিনি একাত্ম হয়ে যেতেন। এই গাছপালার ভেতরে না ঢুকলেও বাইরে দিয়ে যাওয়ার সময় কিন্তু তিনি সেটার সাথে তার একটা সম্পর্ক তৈরি হতো। এই যে মনস্তাত্ত্বিক পরিবেশ, সেটা অনেক সময় আমরা পরিবেশ হিসেবে কল্পনা করি না। কিন্তু এই মনস্তাত্ত্বিক পরিবেশ, বিল্ট এনভায়রনমেন্টের পরিবেশ, সব মিলে যে পরিবেশ হয়, সেই পরিবেশ কি আক্ষরিক অর্থেই আমাদের নগর পরিকল্পনায় আমরা নিয়ে আসি কিনা, সেটা একটা বড় প্রশ্ন। এবং আরেকটা প্রশ্ন আসে যে পরিকল্পনার মডেল কোনটা হবে। কেননা বিশ্বের এমন অনেক দেশ আছে এই ধরনের বড় বড় প্রকল্প করেছে, শহরের গাছপালা কেটে দিয়ে বিরান ভূমি করে বড় বড় ফ্লাইওভার বা বড় বড় অবকাঠামো করেছে। আবার বিশ্বের অনেক দেশ আছে যারা একটি গাছ বাঁচানোর জন্য একটা কি রাস্তাকে বাঁকিয়ে নিয়ে চলে গেছে। তো অনেক ধরনের মডেল আছে। এখন কোনটা নিব? এবং নিতে গেলে আমাদের যে বাংলাদেশের জল হাওয়া, এই প্রকৃতিটা কি চায়, কি ছিল তার মধ্যে, আমরা কোন মডেলটা নিব? আমরা বাংলাদেশের মানুষরা কিন্তু গ্রাম থেকে এসে পরবর্তীতে নগরায়ন করেছি, এটাই। এমনকি আমরা এখন যে ঢাকা যে জায়গায় বসে আছি, এই জায়গাটাও শখানেক বছর আগে জায়গায় পুরোদস্তুর গ্রাম ছিল, গ্রামের একটা পরিবেশ ছিল। তাহলে নগরায়ন হলে তো একটা পরিবর্তন আসবেই, কিন্তু সেই পরিবর্তনটা কি সকল পরিবেশের সব কিছু উজাড় করে দিয়ে কিনা? যেমন আমরা যে ঢাকা শহরে আছি, এই ঢাকা শহরে এখন পানির জলাভূমি কমতে কমতে দেখা যাচ্ছে কি, যেখানে 25-30 ভাগ জলাশয় এলাকায় ছিল, সেগুলো এখন কমতে কমতে 5 ভাগে নিচে নেমে এসেছে। আমরা যদি গাছ প্রকৃতির কথা বলি, সবুজের কথা বলি, দেখা যাবে এই শহরে আমাদের সবুজ এলাকা 30-35 ভাগ ছিল এক সময়, আরও বেশি ছিল যদি আরও 100 বছর আগে যাই। তাহলে সেই সবুজ কোথায় গেল? এখন সবুজের পরিমাণ 5 ভাগও নাই। তার এখন নগর গড়তে গেলে নগরে যে মানুষ থাকে, সে মানুষ বলি আর প্রকৃতি বলি, সে প্রকৃতির যে হিস্সাটা, সেই হিস্সাটা তো আমরা পুরোপুরি আমরা ধ্বংস করে দিয়ে যে নগরটা করলাম, এইটাকে আমরা বলি পোড়ামাটি তত্ত্ব। মানে সব আগে কি আমরা পুড়ে ফেলবো,
পুড়ে ফেলা ধ্বংসস্তূপের উপরে পরবর্তীতে আমরা নগর একটা তৈরি করার চেষ্টা করি। এবং এই পোড়ামাটি তত্ত্বের নগরটা কখনোই, পোড়ামাটি তত্ত্বের এই নগরটা কখনোই কিন্তু আমাদের জন্য, আমরা বলি না বারবার টেকসই হবে না। কেন টেকসই হবে না? যেই নগর আমার মনের চাহিদা মেটায় না, সেই নগর কখনোই নগর না। মানুষ সৃষ্টিগতভাবেই আল্লাহ কিন্তু যখন পৃথিবী তৈরি করেছেন তখন পৃথিবীর মধ্যে প্রকৃতি দিয়েছেন। মানুষের সাথে প্রকৃতির এই সম্পর্কটা কিন্তু একদমই চিরন্তন ছিল। আধুনিক যুগে এসে আমরা নগরকে আমরা চাপিয়ে দিয়েছি মানুষের উপরে। এবং এই নগরের স্কেলে যদি আমরা দেখি, আমরা ঢাকায় যেই শহরে দাঁড়িয়ে আছি, এই শহর হচ্ছে পৃথিবীর অন্যতম অবাসযোগ্য একটা শহর। এবং এই অবাসযোগ্যতার মানদণ্ডে যদি অনেক কিছু বাদও দিই, দেখা যাবে এই শহরে সবুজ জলাশয় পৃথিবীর মধ্যে সবচেয়ে কম। এবং যেখানে এত ঘনবসতিপূর্ণ একটা শহর তৈরি হয়েছে, সেই শহরে যখন সবুজ জলাশয় কম থাকে তখন সেখানকার বায়ুর কোয়ালিটি সবচেয়ে খারাপ হয়, সেখানকার পানির কোয়ালিটি সবচেয়ে খারাপ হয়, আমাদের নিঃশ্বাসটা সবচেয়ে দূষিত হয়ে যায়। এবং দূষিত এই পরিবেশের মধ্য দিয়ে আমরা যেই নগরটা তৈরি করেছি, সেই নগরে আমরা পরিকল্পনা বলতে আসলে তেমন কিছুই করি না। যেটা করেছি, যেমন ইচ্ছে তেমন উন্নয়ন বলেন, আমার ধ্বংস বা যেটাকে আমরা বলছি ধ্বংসায়ন, সেই ধ্বংসায়নের একটা কি আমরা দুর্বৃত্তায়িত একটা ব্যবস্থা তৈরি করেছি, যেখানে যে কোনো ব্যবসায়ী চাইলেই পরিবেশের তোয়াক্কা না করে একটা কৃষি জমিতে একটা শিল্প কারখানা করতে পারে। সেই শিল্প কারখানার যে ময়লা বর্জ্যগুলো সেটা চাইলে সরাসরি নদীতে ফেলতে পারে। আবার এমনও হয় যখন থেকে নদীতে ফেলতে গেলে অনেক সময় যদি ধরা পড়ে যায়, সরাসরি তারা কি করে, আপনার হচ্ছে যে পাইপের মাধ্যমে একদম ডিপ যে আন্ডারগ্রাউন্ড টেবিল সেখানে পর্যন্ত ময়লাটা দিয়ে দেয়। তাহলে এইরকম একটা খারাপ ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা এখানে বসে আছি। দীর্ঘ 58 দিন বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন করছে, গাছ বাঁচানো, পরিবেশ বাঁচানো। এবং গাছ পরিবেশ বাঁচানোর সাথে সাথে উন্নয়নের নামে, প্রকল্পের নামে যা আমাদের গেলানো হচ্ছে, সেটা যে একদমই ধ্বংসাত্মক উন্নয়ন, সেই উন্নয়নটাকে প্রশ্ন করার জন্য। এবং এটাকে যদি প্রশ্ন করতে হয়, তখন একই সাথে আসে যে উন্নয়নের নাম দিয়ে যারা প্রকল্প তৈরি করলো, তারা কি পরিকল্পনা বুঝে উন্নয়ন বোঝে কি না? বাংলাদেশ বাস্তবতায় যেটা দুঃখজনক, যারা এই প্রকল্পগুলো করে তারা হয় আমলা প্রকৃতির মানুষ, অথবা এমন শ্রেণীর তারা প্রফেশনাল, যে প্রফেশনালদের বিদ্যায় প্রকৃতির পরিবেশের কথা নাই। সেখানে কাঠকুটা ইট সিমেন্টের রডের গল্প আছে, কিন্তু এই প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক, প্রকৃতির সাথে গাছপালার সম্পর্ক, প্রকৃতির সাথে পাখি বা অন্যান্য অণুজীবের সম্পর্ক, এইসব সম্পর্কগুলো নাই। এ কারণেই এখানে যেমন গাছ কাটা হয়েছে, ঠিক তেমনি একটু দূরে আমরা দেখি এই পার্কের ভেতরেই একটা লম্বা লম্বা পিলারের মতো করে এমফি থিয়েটার বানানোর একটা আয়োজন করা হয়েছে। এই যে এমফি থিয়েটার বসবে, সেটা কিসের জন্য? কে এটা ডিজাইন করেছে? কে এটা বলেছে এখানে এটা দরকার? এই এলাকাবাসী কি বলেছে যে এখানে একটা এমপি থিয়েটার দরকার, এমপি থিয়েটার অভাবে তারা এখানে বসতে পারে না? এমন তো কিন্তু এলাকাবাসী বলেনি। তারা তাদের নিজেদের মতো করে এই এমফি থিয়েটার বানাবে, এখানে অনেকগুলো কংক্রিট ইট পাথরের ব্যবসা হবে এবং ইট পাথরের ব্যবসায়ীকে লুটপাট হবে। এই যে একটা চক্র, বিগত সময়টাতে একটা চক্র তৈরি হয়েছিল, সেই চক্রের কাছে উন্নয়ন মানে প্রকল্প মানে টাকার মধ্যে ইট বালু সিমেন্টের গল্প। আর হচ্ছে এই টাকার মধ্যে আছে যে যত বেশি টাকা না দেখানো যায় তত বেশি প্রকল্পটা ভারী হয়, প্রকল্পটা তাদের জন্য লাভজনক হয়। এখন আমরা যখন প্ল্যানিংয়ের শুরুর দিকে আমরা আমাদের যারা শিক্ষার্থী যাদের পড়াই, উন্নয়ন হতে গেলে সেটা পরিবেশগতভাবে টেকসই হতে হবে, সামাজিকভাবে টেকসই হতে হবে এবং অর্থনৈতিকভাবে টেকসই বা উপযোগী হতে হবে। এই পান্থকুঞ্জ পার্কের কথাই যদি ধরি, এখানে যে এক্সপ্রেসওয়ে প্রকল্পটা হবে, সেটা পরিবেশগতভাবে একদমই বিধ্বংসী একটা প্রকল্প, সামাজিকভাবে বিধ্বংসী। এই কারণটা হচ্ছে যে এই প্রকল্পের মাধ্যমে যেই অবকাঠামো তৈরি হবে সেটার মধ্যে ব্যক্তিগত গাড়ি উঠবে, সেটাতে সমাজের 2-3% বেশি উঠবে না। তাহলে সামাজিকভাবেও সেটা একদমই অগ্রহণযোগ্য, আর অর্থনৈতিকভাবে সেটার উপযোগ নাই। কারণটা কি, এখানে যে পরিমাণ গাড়ি উঠবে আর এখানে যার অবকাঠামোর যেটা আছে সেটা দিয়ে পুরো টাকাটা উঠবে না। এবং এই টাকার অনেক অংশ কিন্তু সরকার লুকিয়ে রেখেছে। প্রকল্পটাকে 2 ভাগ করে দিয়ে একটা নাম দিয়েছে সাপোর্ট টু এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, যার ফলে প্রকৃত অর্থে এখানটাতে ভূমি অধিগ্রহণ থেকে শুরু করে তার যে বায়োডাইভার্সিটি লস, সেগুলো যদি আমরা হিসেব করি, এই প্রকল্পটা ইকোনমিক্যালি সাংঘাতিকভাবে সেটা হচ্ছে কি একটা ক্ষতিকর প্রকল্প। কিন্তু সরকার গো ধরে আছে, তারা কি করবে? উন্নয়ন করবে, তাই এই প্রকল্পটা নিতে হবে। এখন উন্নয়নের সঙ্গে তো
বিগত সরকার এইভাবেই গল্পগুলো বলতো যে কি আমাকে উন্নয়ন করতে দিতে হবে, যারা এগুলোকে প্রশ্ন করে তারা উন্নয়নের যারা কি তাদের প্রতিরোধ করতে চায়। তা এখন জনগণ যার সাথে সম্পর্কিত না, এই পার্কে এসে এলাকাবাসী বলে গেল তারা এই প্রকল্প চায় না। এখানকার পাখিরা তো আর বলতে পারে না, পাখিদের এই যে আমরা কান্না শুনি, অনেক পাখি মারা গিয়েছে এই এলাকাতে। মারা গিয়েছে কেন, কি তার আবাসটা ধ্বংস হয়ে গেছে। তো এই ধ্বংস যখন হয়ে যায় তখন সে কিন্তু মরে পড়ে থাকে, হয়তো ড্রেন এসে পড়ে আছে, কিন্তু এই ড্রেনে যে একটা পাখি মরে পড়ে থাকলো সে তার ন্যাচারাল ডেথ না, তাই এটা হচ্ছে কি তার অ্যাবনর্মাল ডেথ। যেই অ্যাবনর্মাল ডেথের পেছনে আমাদের হচ্ছে যে এই যে প্রকল্পের সাথে যারা জড়িত ছিলেন তারা কিন্তু একদমই সরাসরি দায়ী। এই দায়টা তো সরকার তাদেরকে করছে না, এই উন্নয়ন প্রকল্প নিয়ে সরকার প্রশ্ন করছে না, বরঞ্চ এখানকার যারা আন্দোলনকারী, যারা একদমই প্রাণের তাগিদে এখানে এসেছেন তাদেরকে এই আন্দোলন গুটিয়ে নিয়ে যেতে বলছেন। এবং আরও দুঃখজনক যে আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পেলাম যে আমরা তো পান্থকুঞ্জ পার্কের গল্প বলছি, উসমানী উদ্যান তো বিগত 1 দশক ধরে সেটা প্রকল্পের নাম দিয়ে, উন্নয়নের নাম দিয়ে সেটাকে ধ্বংস করে ফেলা হয়েছে। একটা উদ্যান বা যেটা একদমই ন্যাচারাল একটা ছিল সেটা কী করা হলো, কনক্রিটে মুড়িয়ে দেওয়া হলো এক কথায়। এবং সেই মুড়িয়ে দেওয়ার প্রক্রিয়াতে কিন্তু প্রফেশনালরা জড়িত ছিলেন। হ্যাঁ, যে স্থপতি ডিজাইন করেছেন সেই ডিজাইনটা তিনি কখনো এলাকাবাসীর সাথে দেখান নাই, কেউ জানেও না। কর্পোরেশনের কোনো এক কর্নারে হয়তো সেটা একদম আবদ্ধ অবস্থায় পড়ে আছে, অথচ তারা সেই প্রকল্পটা তো এত বছর করতে পারেনি। আমরা এতদিনে প্রতিবাদ করে এসেছিলাম উসমানী উদ্যানে কোনোভাবেই কার পার্কিং যেন না করা হয়, তারা তো সেই কার পার্কিং প্রকল্প চালিয়ে গিয়েছে। সাম্প্রতিক সময়ে সেটা বের হলো যে সেইখানটাতে সেই উসমানী উদ্যানের বুক চিরে আবার আরেকটা রাস্তা করতে চায়। তাহলে এই রাস্তা করে কি করবে, এই যে ব্যক্তিগত গাড়িকে নিয়ে এসে পার্কিং করাবে, এবং রাস্তার মাধ্যমে কী হবে, উদ্যানটা দ্বিখণ্ডিত হয়ে গিয়ে পুরো উদ্যানের বায়োডাইভার্সিটি সম্পূর্ণ বিনষ্ট হয়ে যাবে। তাহলে এটাও তো এই নগর পরিকল্পনার নাম দিয়েই হচ্ছে, অথচ এই পরিকল্পনার সাথে আমার জানা মতে কোনো ধরনের পরিকল্পনাবিদ নেই। কখনো কখনো কিছু স্থপতিকে এঙ্গেজ করা হয়, কখনো কখনো প্রকৌশলীরা করে, এবং তারা কি করে মন্ত্রণালয়ের আমলাদের সাথে এইগুলো নিয়ে কি করে তারা চূড়ান্তকরণ করে। পরবর্তীতে যখন কোনো একদিন সকালবেলা গাছ কাটা হয় এই রাস্তা করার জন্য, তখনই আমরা জানতে পারি জনগণ যে বাধা দিই, তখন আমাদের বলা হয় যে কি তারা আমাদের কি মুখোমুখি দাঁড়িয়েছে, উন্নয়ন করতে দিবে না। এই আলাপ গল্পটা তো দীর্ঘ সময় আমরা শুনেছি। বিগত সরকার তো এখন এই আলাপ করতে করতে তো তারা কি তাদের মসনদ ছেড়ে দিতে হলো। তাহলে আমরা কি এই আলাপের গল্প এই সরকারের কাছ থেকে শুনতে চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম এই সরকার যারা কী করবে, তারা প্রতিটা ক্ষেত্রে পরিকল্পনার ক্ষেত্রে পরিবেশকে এবং কি স্থায়িত্বশীল উন্নয়নকে প্রাধান্য দিবে। তারা কিন্তু জনগণের কাছে আসেনি প্রকল্পগুলো নিয়ে, দেখানোর জন্য আসেনি। তাহলে আমাদেরকে কেন উসমানী উদ্যানের বুক চিরে যে একটা রাস্তা করা হবে এটা ডেইলি স্টারের সাংবাদিকের আমাদের রিপোর্টের মাধ্যমে কেন জানতে হলো? তাহলে আমরা এই প্রশ্নটা সরকারকে করতে চাই, কেন সরকার তার সিস্টেমের অংশ হিসেবে জনগণের সাথে এটা নিয়ে আলোচনা করেনি? যদি আমরা ধরেও নিই সরকার এটা করতে চায়, সরকারের দৃষ্টিতে এটা প্রয়োজনীয়, তাহলে আসুক আমাদের সাথে বলুক, সরকারই উপস্থাপন করুক যে কেন এটা প্রয়োজনীয়, সেখানে এই আলোচনাটা হওয়া দরকার। তারপরে যদি সবাই মিলে যদি আমরা প্রমাণ করতে পারি যে না এটা আসলেই দরকার, তাহলেই প্রকল্পটা হবে, না হলে হবে না। কিন্তু এই যে লুকোচুরির গল্পটা এই সরকারও কি তারা চালিয়ে নিয়ে যেতে চায়। এবং এই লুকোচুরি গল্পের পেছনে আছে কি ঠিকাদার, পেছনে আসে আমলা, যেই আমলারা বিগত সময়ে বিগত সরকারকে প্রতি ক্ষেত্রে তারা বলেছে যে এই সরকার উন্নয়নের সরকার, তাকে আমাদের কি টিকিয়ে রাখতে হবে। যারা ঠিকাদার ব্যবসায়ী তারাও বলেছে এই উন্নয়নের সরকার। তাহলে সেই আমলাদেরকে আমরা প্রশ্ন করলাম না, সেই ব্যবসায়ীদেরকে প্রশ্ন করলাম না, বরঞ্চ এখন আমাদের প্রশ্ন করা হচ্ছে তরুণ যারা আন্দোলন কর্মী, যারা প্রতিবেশের কথা নিয়ে তারা একদমই পৃথিবীর সবচেয়ে দূষিত শহরে একদম ধুলার উপরে দাঁড়িয়ে 58 দিন অতিবাহিত করেছেন, তাদেরকে প্রশ্ন করা হয় তারা কেন কাজে বাধা দেন। আমরা প্রশ্ন করতে চাই এই যে 58 দিন ধরে এই যে তরুণরা তাদের ফুসফুসকে কি একদম জলাঞ্জলি দিয়ে তারা এই দূষিত শহরে আছে, তাদের ফুসফুসের দাম কত? এই ফুসফুসের দাম কি সরকার দিতে পারবে? কতটা এলিভেটেড এক্সপ্রেসের প্রকল্পের পিলার বসলে এই ফুসফুসের রিপ্লেসমেন্ট হয়? এই যে এখানে হাতির ঝিল ধ্বংস করা হলো, এই যে আমাদের পার্কের পাখিদের আবার ধ্বংস করা হলো, এই পার্কের ভিতরে যে শিশুরা খেলতে আসতো তাদের বছর পর বছর ধরে তাদের খেলার কোনো ধরনের অধিকার নাই। বিশেষ করে এই কাঁঠাল বাগান এলাকাতে লক্ষাধিক মানুষ থাকে, একটা পার্ক নাই, একটা খেলার মাঠ নাই, দম ফেলার জায়গা নাই, মহিলারা বের হতে পারেন না, বৃদ্ধরা আসতে পারেন না, শিশুরা আসতে পারেন না। তাহলে এই কয়েকদিনের এই গত কয়েক বছরের যদি আমরা প্রতিটা নাগরিক, প্রতিটা পাখি, প্রতিটা গাছের যদি আমরা তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির প্রকল্প যে পরিমাণ সেটা আমরা কত লক্ষ কোটি টাকা দিয়ে আমরা বিধার করতে পারবো। এই
হিসেবগুলো যেগুলো কি প্রফেশনালদের কিন্তু করার কথা। ইকোনমিক ইভ্যালুয়েশন মানে কয় টাকায় টোল দিলাম, কয় টাকা গাড়ি চললাম, এটা না। এটা কিন্তু সবাই জানে, বিশেষ করে আমাদের যারা উপদেষ্টা হয়েছে তারাও কিন্তু জানেন। তারা জেনে এখন না জানার ভান করছেন। এই ভানটা থেকে তাদের সরে দাঁড়াতে হবে। বাংলাদেশি উন্নয়নের যে মডেল করা হয়েছে সেই মডেলটা বাংলাদেশি মডেল হতে হবে। বাংলাদেশের মডেল মানে কি, বিশ্বে যদি কোনো একটা এলাকাকে কোনো একটা, আগে আপনারা অনেকে জানেন বাংলাদেশকে যখন বিদেশিরা আগে আসতো তারা বলতো, তখন তো পৃথিবীতে যোগাযোগের ব্যবস্থা তো ছিল না, বলতো আমরা সবুজ দেশে গিয়েছিলাম। বাংলাদেশ ছিল সবুজ দেশ, এখানে সবুজ আর সবুজ। তো এই সবুজ দেশের সবুজ ধ্বংস করে দিয়ে যে আমরা শুধু ঢাকা না, ঢাকা বলেন, আপনি রাজশাহীতে যান, চিটাগাঙে যান, কুমিল্লাতে যান, ময়মনসিংহে যান, সব জায়গাতেই সবুজ ধ্বংস করার আয়োজন। তাহলে এই যে আয়োজনগুলো হচ্ছে, এই আয়োজনগুলো কি সেই উন্নয়নের নাম দিয়ে, অথচ এই উন্নয়নের ক্ষেত্রে আমরা দেখেছি এখন উন্নয়নটা চলে গিয়েছে ঠিকাদারদের কাছে আর কর্পোরেটদের কাছে। কর্পোরেটরা কী করে, তারা এমন বিল্ডিং বানায় কাজ ঘেরা ভবন, সেটার নাম দিয়েছে কি একটা উন্নয়নের মডেল। তারপর তারা কি করেছে, বড় বড় অবকাঠামো, যে অবকাঠামো দিয়ে আমরা আকাশ দেখতে পারি না, আমরা বড় ভবনের কারণে আকাশ দেখতে পারি না, আমরা মেট্রো রেলের আমাদের এক্সপ্রেসের পিলারের কারণে কিংবা এলিভেটেড এক্সপ্রেসের পিলারের কারণে আকাশ দেখতে পারি না। তাহলে আকাশকে ধ্বংস করে দিয়ে, আকাশ এবং মাটির সাথে সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে, এই যে ইট পাথরের সাথে সম্পর্ক তৈরি করে দিয়ে যেই নগর পরিকল্পনার কথা বলা হয়, অন্তত নগর পরিকল্পনার ছাত্র হিসেবে আমি বলতে পারি এই উন্নয়নের কথা আমাদের বইয়ে নাই। পৃথিবীর কোনো দেশে, শুধু বাংলাদেশ না, পৃথিবীর কোনো দেশের উন্নয়ন মডেলে এই বইগুলো নাই। তাহলে কারা করে? ওই যে এক শ্রেণীর ব্যবসারা, ব্যবসা এক শ্রেণীর ঠিকাদার, এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর পেশাজীবী এবং এক শ্রেণীর আমলা, তারা সবাই মিলে এই মডেলটা তৈরি করেছে। এই মডেলটা যেহেতু এই মডেলের সাথে অনেক টাকার সংযোগ আছে, অনেক অর্থের যে আমরা বলি রোলিং, যেটা গড়াগড়ি খায়, এর মধ্য দিয়ে দুর্নীতি আছে, এজন্যই এই লড়াইটা কিন্তু অনেক দীর্ঘ। কেননা আমরা যখনই লড়াইটা করতে যাব তখনই যারা নিয়ে ব্যবসা করেন তারা কিন্তু এর উপরে আক্রান্ত করবেন। এবং ঠিক একই কারণে আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে নগর পরিকল্পনা নিয়ে, ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা নিয়ে যখন ড্যাপে বলা হয়েছে যে শহরকে টিকাতে গেলে শহরের মধ্যে একটা নিয়ন্ত্রণ দরকার, সেই নিয়ন্ত্রণে ইতিমধ্যে অবাযোগ্য হয়ে যাওয়া শহরে উন্নয়ন নিয়ন্ত্রণ করতে গেলে প্রতিটা নতুন ইট গাঁথার আগে চিন্তা করতে হবে। হ্যাঁ, প্রতিটা ভবন বানানোর আগে দেখতে হবে সেই ভবনটা সেই এলাকায় তার সেই ফিট করে কিনা। তাহলে এই যে মডেলটা, এই মডেলটা জানা সত্ত্বেও কিছু পেশাজীবী কিন্তু তারা চায় এখনও ঢাকায় কিসের গল্প করতে, ঢাকায় বহুতল ভবন বানানো যাবে কিনা, ঢাকায় আরও বড় বড় অবকাঠামো বানানো যাবে কিনা, এই গল্প দিয়ে ঢাকার মতো মরে যাওয়া শহরকে বাঁচানো যাবে না। তা আমরা সরকারের যারা দায়িত্বশীল মহল তাদেরকে বলতে চাই যে আপনারা এই মৃতপ্রায় শহরের কফিনে শেষ পেরে ঠুকবেন না, এই শহরটাকে বাঁচতে দিন। এই শহরে অবকাঠামোর নাম দিয়ে যে কোনো প্রকল্প করতে গেলে একদমই সেটার প্রকৃত যে সামাজিক তার যে প্রভাব, অর্থনৈতিক প্রভাব এবং পরিবেশগত প্রভাব, এবং একই সাথে মানুষের উপরে সোশ্যালি তার ইম্প্যাক্টটা, তার মনস্তত্ত্বের যে ইম্প্যাক্টটা, তার মেন্টাল হেলথের উপর যে ইম্প্যাক্টটা পড়ে, সেগুলোকে মেজার করেন। মেজার করলে দেখা যাবে এমন অনেক প্ল্যানিং ডিসিশনস, এমন অনেক পলিসি ডিসিশনস, সেগুলো আসলে আমাদের এই শহরের জন্য উপযোগী না। এটা শুধু এই শহর না, আপনি কুমিল্লা, চট্টগ্রাম কোনো শহরের জন্য উপযোগী হবে না। বরঞ্চ এই শহরে কী দরকার, পরিকল্পনা করতে গেলে আপনি প্রচুর গাছগাছালি লাগানোর চিন্তা করেন, যে গাছগুলো ফল দিবে, যে গাছগুলো বায়োডাইভার্সিটি তৈরি করবে, যে গাছগুলো অক্সিজেন দিবে, যে গাছগুলো আমাদের শিশু কিশোরদের মনে গাছের প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি করবে এবং আমাদের অক্সিজেন দিবে। এই ধরনের যদি আমরা একটা প্ল্যানিং করতে পারি তাহলে কিন্তু প্রচুর ইকোনমিক অ্যাক্টিভিটিও তৈরি হতে পারে। গাছগুলো সংরক্ষণের সাথে আপনারা বিভিন্ন ধরনের মানুষকে সম্পৃক্ত করার সুযোগ আছে। গাছগুলো আমাদের সেই ইকোনমিক রিটার্ন দিবে এবং আমরা যে কোনো পরিকল্পনা করলে আমরা দেখতে চাই সেই পরিকল্পনাটা যেন সামগ্রিকভাবে পরিবেশের মানটা আগের চেয়ে ভালো নিয়ে যায়। অথচ দুঃখজনক এখন এই আলোচনাটা শুধুমাত্র আমরা দেখছি যে কিছু অ্যাক্টিভিস্টরা করেন, কিন্তু সরকারের যে প্ল্যানিং যে এজেন্সিগুলো আছে, যদি সেই অর্থ বলি উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুক, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, তারা কি এগুলো করে? সিটি কর্পোরেশন কি করে? সিটি কর্পোরেশন কখন কি এরকম ডাক দিয়েছে যে যারা এই ধরনের পরিবেশ নিয়ে ভাবেন, সমাজ নিয়ে ভাবেন, আসেন আমরা উন্মুক্ত ডায়লগ করি, আমাদের যে চলমান প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো ভালো মন্দ কিনা আমরা বুঝে নিই? কোনো ধরনের আলাপ নেই। শুধু আলাপ কি, এই শহরের যত কৃষি জমি আছে সেখানে ভরাট করে দিয়ে কেউ ইন্ডাস্ট্রি কারখানা করতে হবে। কি আছে, এই শহরে খালগুলো ভরাট করে দিয়ে সেখানটাতেই নতুন একটা রাস্তা করে ফেলতে হবে, খাল ভরাট করে দিয়ে, কিংবা খালের কোণে আরেকটা নতুন দখলদার যিনি আবার কি ইন্ডাস্ট্রি করবেন, একটা ব্যবসা বাণিজ্য করবেন।
তাহলে এই যে দখলদার যারা পরিবেশ ধ্বংস করে, পানি ধ্বংস করে, মাটি ধ্বংস করে, তাদের বিরুদ্ধে কি অন্তর্বর্তী সরকার সেই অর্থে বড় কোনো স্টেপ নিয়েছেন? বা একজন দখলদারকে কি গড়াদের ভেতর নিতে পেরেছেন বা একটা শাস্তি দিতে পেরেছেন? এখন পর্যন্ত যদি আমরা বলি সে অর্থে তেমন কিছুই হয় নাই। এবং আরও বিস্ময়কর, আমরা বারংবার দেখেছি আগের সরকারের আমলে যেমন ব্যবসায়ীরা একটা বলয় তৈরি করে কি তারা তাদের পাশে ভিড়ে গিয়েছিল, এখনও সেই এক ব্যবসায়ী শ্রেণী তারা কিন্তু এই বলের ভেতর ঢুকে গিয়েছে। তারা কি হ্যাঁ তাদের মতো করে এই উপদেষ্টাদেরকে ঘিরে রাখে। তারা কি করে ড্যাপের বিভিন্ন বিধান চেঞ্জ করার জন্য বলে, উপদেষ্টারা কি করে তারা সেই নির্দেশনাগুলো দেয় আমাদের সচিবালয়গুলোতে দেয়, সচিবালয় দেয় উন্নয়ন কর্তৃপক্ষকে। এইভাবে করে কি সেই পুরাতন চক্র একইভাবে সক্রিয়, সেই পুরাতন চক্র একইভাবে বাংলাদেশের সকল নদী দখলদার যারা এখন ইন্ডাস্ট্রিয়ালিস্ট নাম দিয়ে তারা কি হয়, তারা হয় সিআইপি। অথচ এই সিআইপি দ্বারা হওয়া উচিত ছিল কি তারা কি বাংলাদেশে সবচেয়ে বেশি পলিউটার, তাহলে পলিউটারের লিস্ট করেন বাংলাদেশে সবার আগে, সেই লিস্টটা কিন্তু করতে চায় না। এবং যদিও এই সরকার এখন পর্যন্ত বলেছে ভালো কথা যে পলিউটার পেমেন্ট ফি তৈরি করবে, কিন্তু একই সাথে বলেছে এটা প্রকৃত অর্থে পেমেন্ট ফি দেওয়া লাগবে না। এইটা আমরা এখন সচেতনামূলকভাবে কয়েক বছর দেখব। তাহলে গণ অভ্যুত্থানের পরে যেই সরকারের উচিত ছিল যারা পলিউশন করেছে সেই পলিউশনকারী যারা ব্যবসায়ী তাদেরকে চিহ্নিত করে তাদের পলিউশনের মাত্রা অনুযায়ী তাদের জন্য শাস্তির ব্যবস্থা করা, তাদের কাছ থেকে ফিটা আদায় করা। সেই ফিটা আদায় না করে তারা এখনও সেই গল্পটা বলে আমরা আইনে পলিউশন পেয়ে ফি রাখবো, এটা এখন দিতে হবে না, এটা অনেক বছর পরে আমরা দেখব চেষ্টা করে এটা ইম্পোজ করা যায় কিনা। এত দুর্বলভাবে পৃথিবীর কোনো দেশে পরিবেশকে রক্ষা করতে পেরেছে? আমরা দেখেছি এই শহরের এখন অধিকাংশ মানুষ তারা কি করে, তারা হচ্ছে মাস্ক পরে ঘুরে, এবং অধিকাংশ মানুষ কিন্তু তারা কাশিতে ফুসফুসের সমস্যায় আক্রান্ত। ব্যক্তিগতভাবে আমিও এখন আক্রান্ত হয়েছি, কেননা নগর যখন পুড়ে কেউ এড়াতে পারবে না। তারপরে আমি আপনি সবাইকে কিন্তু এই যে দূষণ সেটাকে আপনাকে ধ্বংস করবেই। আর যারা মনে করেন এসির ভিতরে থেকে আবার এয়ার পিউরিফায়ার, এখন সরকার এই তথ্য দিয়েছে ঘরে ঘরে এয়ার পিউরিফায়ার লাগান, তাহলে সরকারের কি সেই বাস্তবতা সম্পর্কে ধারণা আছে? এই শহরের 70% লোক 3 বেলা ভাত খাবে কিনা সেই ক্রাইসিসে থাকে, 3 বেলা তাদের পুষ্টিটা হবে কিনা সেই ক্রাইসিসে থাকে। তাহলে এই বাস্তবতায় দাঁড়িয়ে এয়ার পিউরিফায়ার লাগিয়ে কি আমরা এই শহরের পরিবেশকে রক্ষা করতে পারবো? এই শহর বলি বাংলাদেশের অন্য শহর বলি কোনো শহরই বাঁচতে পারছে না। পরিকল্পনার দর্শনে প্রশ্নটা করা দরকার। আর দর্শনের প্রশ্ন মানেই যে সেটার সাথে অ্যাকশনের সম্পর্ক থাকবে না এমন না। দর্শনকে প্রশ্ন করে দিয়ে তার সাথে আমার প্রতিটা অ্যাকশন, অবকাঠামোর অ্যাকশন হোক, ভবন বানানোর অ্যাকশন হোক, ভবন বিনির্মাণের কৌশল হোক, সেটা কিন্তু আমরা ঠিক করতে পারিনি। কারণটা হচ্ছে আমরা সঠিক প্রশ্নটা করিনি, এখনও করছি না। এখনও না করাতেই কিন্তু এখনও আমাদের তরুণ এই পরিবেশ কর্মীদেরকে পান্থকুঞ্জে কিন্তু এখনও তাদের সর্বস্ব উজাড় করে দিয়ে তারা কিন্তু এখনও আছে। এবং তারা জানে না তাদের এই অবস্থানটা এটা কি 58 দিন নাকি 580 দিন হবে, কেউ কিন্তু জানে না। হ্যাঁ, তাহলে কেন আমাদেরকে, যেটা সরকারের কাজ, যেটা রাষ্ট্রের কাজ, এই তরুণদের তো তাদের কেরিয়ার, তাদের সরকারকে কন্ট্রিবিউট করা, দেশকে কন্ট্রিবিউট করার নিয়ে আরও অনেক ধরনের কাজ করা ছিল। এদের কেউ স্টুডেন্ট, তার পড়ার টেবিলে থাকার কথা ছিল। তাহলে সরকারের কাজ সরকার না করে রাষ্ট্রের যারা তরুণরা করছে তাদের সাথে তারা কেন অ্যালাইন না? বরঞ্চ অ্যালাইন তো না, বরঞ্চ এই রাষ্ট্র ব্যবস্থা এই পান্থকুঞ্জ নিয়ে যে আলাপচারিতাটা একদম রাষ্ট্রীয় পর্যায়ে হওয়ার কথা ছিল, এতদিন পর্যন্ত উপদেষ্টারা কিন্তু সেই সৎ সাহসটা দেখাতে পারলেন না। এই যে র্যাম্প নিয়ে যে আলাপটা হচ্ছে, সেই আলাপ নিয়ে এই যারা পরিবেশ নিয়ে কথা বলছেন, সমাজ নিয়ে কথা বলছেন, তাদের সাথে সংলাপে আসা। এই কারণটা আমরা জানি কেন তারা কথা বলতে চান না। তারা জানেন এই সংলাপে আসলে তাদের যুক্তিগুলো অসাধ, এবং যারা এই র্যাম্প বাতিল, এই সংযোগ সড়ক বাতিলের কথা বলছে, তাদের যুক্তির পেছনে তারা পারবেন না। পৃথিবীতে এই যে যুক্তির কাছে যে মানে আমরা যদি বলি অন্যায় যুক্তির যেই মানে এই চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটা নিতে তারা ভয় পাচ্ছেন। যদি ভয় পেয়ে যান তাহলে আমরা দাবি করতে চাই আপনারা শুধু পান্থকুঞ্জে যে অন্যায়ভাবে যেই ব্যক্তিগত গাড়ি বহনকারী যেই এলিভেটেড এক্সপ্রেসের সংযোগ সড়কের প্ল্যান করেছেন, শুধু এটা না, চট্টগ্রামের জিইসিতে আপনারা যে ধরনের প্ল্যান করেছেন সেটা বাতিল করেন। হাওড়ে যে উড়াল সড়ক বানিয়েছিলেন সেটা শুধু বাতিল করলে হবে না, এই উড়াল সড়ক প্রকল্পের সাথে জড়িত প্রতিটি আমলা, প্রতিটি পেশাজীবীকে প্রশ্ন করতে হবে। এবং এই যে হাওর ধ্বংসের যে বায়োডাইভার্সিটি লস, সোশিও ইকোনমিক লস, সেইটার এস্টিমেট করে সেই ক্ষতিপূরণের জন্য এদেরকে জবাবদিহি করতে হবে। শুধু আমরা যেটা বলি না জেনোসাইড তো বাংলাদেশে গণহত্যা হয়েছে, এই যে ইকোসাইড যে হয়েছে
সেই ইকোসাইডের যদি ক্ষতিপূরণ এবং তার জন্য যদি যারা দায়ী তাদেরকে যদি আমরা সঠিকভাবে প্রশ্ন না করতে পারি এবং তাদের পরিপূর্ণ যে বিচারটা না করতে পারি, তাহলে কিন্তু পুনরাবৃত্তি হতেই থাকবে। এবং সেই বিচারটাও আমরা দাবি করতে চাই, কেননা এই প্রকল্পগুলোর সাথে এই যে একটা চক্র জড়িত ছিল, সেই চক্রটা প্রতিটা সরকারের সময় তারা কিন্তু পার পেয়ে যায়। কেন পার পেয়ে যায়? কেননা তারা প্রতিটা সরকারের সাথে তারা মিশে যায়, তারা এখনও মিশে গিয়েছে। তাহলে আমরা মনে করি আমাদের এই যে তরুণরা থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন এলাকাবাসী এসেছেন, এই সম্পৃক্ততা পান্থকুঞ্জে বাংলাদেশের নগর পরিকল্পনার উন্নয়ন মডেলকে প্রশ্ন করা হয়েছে। এটা শুধু সংযোগ সড়ক বাতিলের দাবি না, আপনি আগে উন্নয়ন পরে পরিবেশ, এই তত্ত্বকে প্রশ্ন করা হয়েছে। এই তত্ত্বটাকে বাংলাদেশে কী করতে হবে? প্রশ্ন করে আগে পরিবেশ, আগে সমাজ, আগে মানুষ, পরবর্তীতে উন্নয়নের অবকাঠামোতে যা লাগে আমরা সেটা অ্যাড করব। আমরাও চাই যে এই শহরে, এই রাষ্ট্রে যেই অবকাঠামোটা প্রয়োজনীয় সেটা হোক, এটা আমাদেরও দাবি। যেই ইমারতটা প্রয়োজনীয় সেটা হোক, কিন্তু যেটা অপ্রয়োজন, যেটা আমাদের পরিবেশকে ধ্বংস করবে, এই ধরনের মডেল আমরা চাই না। এবং চাই না বিধায়ী আমরা বলছি যে আমাদের শিল্প এলাকাতে শিল্প কারখানাগুলো যেতে হবে। তাহলে আমাদের কিন্তু খালের রঙটা আস্তে আস্তে কি ময়লা থেকে কালো থেকে সাদা হওয়া শুরু করবে। আমাদের এই যে এলিভেটেড এক্সপ্রেসের প্রকল্প, এলিভেটেড এক্সপ্রেসে শহরকে বাইপাস করে যেতে হবে। শহরের ভেতরে এসে জালের মতো করে প্রতিটা পয়েন্টে পয়েন্টে এসে সে যে র্যাম্প ছড়িয়ে দিয়ে শহরে যানজট বাড়াবে, এটা হতে পারে না। আপনারা অনেকে জানেন যে ঢাকাকে বাইপাস করে আরেকটা এক্সপ্রেসওয়ে হওয়ার কথা, আশুলিয়া এক্সপ্রেসওয়ে। সেই এক্সপ্রেসওয়ে 31 কিলোমিটার মধ্যে মাত্র 7টা র্যাম্প, আর আমাদের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসে 20 কিলোমিটারের মধ্যে 31টা র্যাম্প। কিসের জন্য? এই যে টোল থেকে টাকা নিবে, টাকার মধ্যে মধু আছে, সে মধুটা তারা নিতে চায়। আর এই মধুর বিষটা কোথায় দিতে চায়? এই যে আমাদের সাধারণ মানুষের উপরে, যারা কি এই সাধারণ মানুষরা এই রাস্তাগুলো চলেন, একদম এই প্রতিটা এলাকার সাধারণ রাস্তা ব্যবহার করে সাধারণ মানুষ, আর অসাধারণ মানুষরা তারা কি ব্যক্তিগত গাড়িতে চলেন। এই যে মডেলটা তৈরি করেছি, মুখে সরকার বলে ব্যক্তিগত গাড়ি চাই না, অবকাঠামো তৈরি করে ব্যক্তিগত গাড়ি, এটা হতে পারে না। এটা আমরা এখানকার যারা পরিবেশ কর্মী না, আপনি যদি এই নগরের প্রতিটি বাড়িতে বাড়িতে প্রশ্ন করেন, যাদের কারোরই ব্যক্তিগত গাড়ি নেই, এই শহর ব্যক্তিগত গাড়ির যারা না, তাদের সংখ্যা তো 2% হবে না। তাহলে এই যে 98% মানুষ যারা ব্যক্তিগত গাড়ি যারা ব্যবহার করেন না, তারা তো আসলে এই ধরনের উন্নয়ন মডেল চায় না। তাহলে পরিবেশটাকে বাঁচাতে গেলে আমরা যদি বলি, বর্তমান সরকার প্রধান যিনি আছেন তিনিও তো বলেন কার্বন কমানো। কার্বন কমানো মানেটা কি? ব্যক্তিগত গাড়ি কমানো। ব্যক্তিগত গাড়ি যদি কমাতে চাই তাহলে এলিভেটেড এক্সপ্রেসটা লাগবে কেন? তাহলে সরাসরিভাবে এই যে কার্বন কমানোর প্রতিটা দাবির সাথে পরিকল্পনা উন্নয়নের দর্শন জড়িত। আপনি তো বিশাল বিশাল হাইরাইজ বানান, আমরা বিভিন্ন ধরনের কন্ডোমিনিয়ামে গিয়ে দেখেছি কি এক একটা কন্ডোমিনিয়াম একটা জেলা শহরের যে ইলেকট্রিসিটি ডিমান্ড সেটা একটা কন্ডোমিনিয়ামে লাগছে। কারণ তারা যেভাবে পুরো জিনিসটাকে একটা আর্টিফিশিয়াল মডেলে তৈরি করেছে। তাহলে এই যে মডেলগুলো তৈরি করেছেন হাউজিং মডেল, সেটাকে নাম দিচ্ছেন কি আপনার কি গেটেড কমিউনিটি। সেই গেটেড কমিউনিটির নাম দিয়ে যে সমাজ বিচ্ছিন্ন একটা কমিউনিটি তৈরি করছেন, যারা ইলেকট্রিসিটি কনজিউম করছে মারাত্মকভাবে, তাদের এই যে ইলেকট্রিসিটি এবং কার্বনের যে দায়টা, সেই দায়টাকে আপনি মোচন করতে গিয়ে আপনি কি পায়রা নদীর পাড়ে বিষখালী নদীতে কি আপনি নদীর পাড়ে কি আপনি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবেন? বিষখালীতে বিষ ঢেলে দিয়ে সেখানকার কৃষকদের কৃষি নষ্ট করবেন, জেলেদের মাছ নষ্ট করবেন, আবার সেই এলাকাবাসীকে তাদের বিভিন্ন ধরনের চর্মরোগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্যান্সার তৈরি করবেন, আর এখানকার কন্ডোমিনিয়ামদের আপনি লাইটিং করবেন। এটা কোনোদিনও উন্নয়ন মডেল হতে পারে না। বিচ্ছিন্ন মডেল কোনোদিন টেকসই না। এই টেকসই মডেল থেকে বের হতে হবে। যারা মনে করে গেটেড কমিউনিটি করে সে ভালো থাকবে, সে সমাজের মেইন স্ট্রিম না। যে মনে করে ব্যক্তিগত গাড়ির ভিতরে ঢুকে গিয়ে সে নিজেকে সেভ করবে, সেটা একদমই সেফ না। একটা উদাহরণ দিলে বোঝা যায় এই বিচ্ছিন্ন মানুষগুলো কীভাবে আনসেফ। বাংলাদেশে করোনার পর একটা পরিসংখ্যান তৈরি করা হয়েছিল যে করোনাতে সবচেয়ে বেশি মারা গিয়েছেন কারা। এটা সবচেয়ে বেশি তারাই মারা গিয়েছেন যারা সবসময় কনফাইন্ড একটা এনভায়রনমেন্টে থাকেন। তারা কনফাইন্ড মানে কি? তারা হচ্ছে যে ব্যক্তিগত গাড়ি চড়েন, সেটার ভেতরে কোনো ধুলাবালি ঢুকতে পারে না। যারা হচ্ছে যে কি ব্যক্তিগত ঘরে থাকেন, যেখানে এসি থাকে, তার যে অফিস কামরা সেখানে এসি থাকে, যার ফলে কি হয় তাদের রোগের রেজিস্ট্যান্স পাওয়ারটা সবচেয়ে দুর্বল হয়ে যায়। তাহলে এই যে সবচেয়ে দুর্বল মানুষ যারা মনে করেছিল আমরা সবচেয়ে সুরক্ষিত, আমরা এয়ার পিউরিফায়ার ব্যবহার করি, আমরা ব্যক্তিগত গাড়ি চড়ি, আসলে তারা সবচেয়ে বেশি ভালনারেবল হয়ে যাচ্ছে। এই জন্য যেই শিশুটা কন্ডোমিনিয়ামে বড় হয়, যেই শিশুটা সারাক্ষণ ব্যক্তিগত গাড়িতে চড়ে, তারাও কিন্তু আমাদের শিশু, তারা কিন্তু একটা সাংঘাতিক একটা ভালনারেবল অবস্থায় চলে যাচ্ছে। কারণটা কি? আমরা উন্নয়ন মডেলে একটা
বিচ্ছিন্ন একটা গ্রুপ তৈরি করতে যাচ্ছি, যে বিচ্ছিন্ন গ্রুপটা সমাজকে ওন করে না, তারা প্রকৃতিকে ওন করে না। তারা কি করে, ঘরের ভেতরে তার টব, ওই যে ছোট্ট টব, ওই টবের ভিতরে একটা গাছ লাগিয়ে মনে করে গাছ তো আছে, সেটা আমাকে বড় উদ্যানে আসতে হবে, বড় খেলার মাঠে আসতে হবে, কমিউনিটির খেলার মাঠে আসতে হবে। আপনার কন্ডোমিনিয়ামের উপরের কি একটা গেমস কমপ্লেক্স, সেটা দিয়ে আপনার কিন্তু ছেলের যে চাহিদাটা পূরণ হবে না, সেই ছেলে কিন্তু এই দেশের মানুষ তৈরি হবে না, এই ছেলেটা এই সমাজের মানুষ হবে না। তাহলে আমরা আমাদের সন্তানদের যারাই আদর করে বিচ্ছিন্ন কন্ডোমিনিয়ামে নিয়ে যাচ্ছি আর তাকে মনে করছি যে সে খুব ভালোভাবে বেড়ে উঠছে, তাদেরকেও কিন্তু এই যে তাদের সন্তানদেরকে চড়া মূল্য দিতে হবে। যেন পৃথিবীর কোনো সমাজ বিচ্ছিন্ন থাকতে পারে না। আমরা মনে করি এই যে পরিবেশ নিয়ে যে তর্কটা হচ্ছে, এটা শুধু পরিবেশের তর্ক না, এটা হচ্ছে আমাদের অস্তিত্বের তর্ক, আমাদের বেঁচে থাকার তর্ক। বেঁচে থাকার তর্কে আমরা যে উন্নয়ন মডেলটা চাই, সেই উন্নয়ন মডেলে এই শহরে যারা প্রান্তিক লোক, যারা স্বল্প আয়ের লোক থেকে শুরু করে যারা উচ্চ আয়ের লোক, তারাও ভালনারেবল, যেটা আমরা আলাপ করছিলাম, সবাই যেন একটা ইনক্লুসিভ সিটিতে থাকে। এখানে প্রতিটা দেয়াল দিয়ে আলাদা করা হবে না। এই পার্কটাকে যেমন ঘেরাটোপ দিয়ে চারদিকে কনস্ট্রাকশনের জন্য আলাদা করে ফেলা হলো, এভাবে আলাদা করার কোনোভাবেই হতে পারে না। প্রতিটা বিল্ডিংয়ের পাশে একটা আমরা দেয়াল দিই, প্রতিটা সরকারি কমপ্লেক্সের পাশে দেয়াল দিই। এই দেয়ালগুলো কিন্তু কনক্রিট দেয়ালগুলো তৈরি করার জন্য কিন্তু প্রচুর ইট পাথর লাগছে। আমাদের এই দেয়ালবিহীন একটা শহর তৈরি করা দরকার, যেই শহরে আলো বাতাস থেকে শুরু করে মানুষ অবাধে একজন আরেকজনের সাথে মেলামেশা করবে, কিন্তু তার যে নিরাপত্তাটা সেটা সামাজিকভাবেই তৈরি হবে, বিচ্ছিন্নভাবে নিরাপদ কেউই আমরা না। তাহলে এই জন্য উন্নয়ন মডেলটাকে যে তরুণরা প্রশ্ন করছে, আমার মনে হয় এই প্রশ্নটা সাধারণ মানুষের প্রশ্ন, এবং বইয়ের পাতাতে এই প্রশ্নগুলো আছে। কিন্তু আমাদের যারা বুদ্ধিজীবী এবং বুদ্ধিজীবী পেশাজীবী, তারা কি করেছে, তারা রিয়েল স্টেট বা ঠিকাদারদের সাথে তারা কি করেছে, তাদের আত্মাটা বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিয়ে তারা ভাবছে টাকা ইনকাম করার মাধ্যমে তারা ভালো থাকবে। কিন্তু আমি নিশ্চিত বলতে পারি, এই যে টাকাগুলো, যেই টাকাগুলো পরিবেশ ধ্বংস করে দিয়ে যেই বুদ্ধিজীবী, যেই আমলা, যেই পেশাজীবীরা তারা ভাবছেন তারা আয় করছেন, এই আয়টা কিন্তু কোনোদিন টেকসই হবে না। হ্যাঁ, এমনিতেই টেকসই হবে না। কারণটা হচ্ছে কি, এই শহর যখন মানে আমাদের শহরের ক্যারিং ক্যাপাসিটির বাইরে পরিবেশটা ধ্বংস করে ফেলা হয়েছে, যার ফলে শহর সবাইকে গ্রাস করেছে, প্রতিটা মানুষ কাশছে, প্রতিটা মানুষের ফুসফুসের সমস্যা, কেউ নীরবে ক্যান্সারে মারা যাচ্ছে, কেউ পরিবারকে নিঃস্ব করে দিয়ে মারা যাচ্ছে। হ্যাঁ, এবং যারা ধনী তারা কীভাবে মারা যাচ্ছে, তারা ওই এসির ভিতরেই মারা যাবে, এইটাই তাদের পরিণতি। তারা আতঙ্কে মারা যাবে, কারণ তার যখন ছোট্ট অসুখ হবে তখন তার আতঙ্কে তারা মরে যাবে। আমরা করোনাতে দেখেছি অনেক শিল্পপতি তার ছোট্ট করোনা শুরু হওয়া মাত্র তারা মারা গিয়েছেন, আতঙ্কিত হয়ে মারা গিয়েছেন। কেননা সৃষ্টিকর্তা তার কিন্তু একটা ব্যালেন্স আছে, সেই ব্যালেন্সে কিন্তু মানে সে কাউকে ছাড় দেয় না। যারা মানে পরিবেশকে ধ্বংস করে দিবে, তাকে তার যে পাপ, সেই পাপের চক্রই তাকে মরতে হবে। তাহলে আমরা মনে করি উন্নয়নের তর্কে পরিবেশকে সামনে রেখে যে উন্নয়নটা টেকসই হবে সেটা আমরা করব, এবং পরিবেশকে পেছনে রেখে যারা উন্নয়নকে সামনে আনতে চায় তারা হচ্ছে কি জনগণের শত্রু। এই জনগণের শত্রু যারা আছেন তাদেরকে আমরা বলতে চাই যে আপনারা এই যে জুলাই গণঅভ্যুত্থানের পরে যদি আপনারা ভেবে থাকেন যে আপনারা নিরাপদ আছেন, আপনারা এখন অন্তর্বর্তী সরকারের সাথে মিশে গিয়ে নিরাপদ থাকবেন, জনগণ কিন্তু এখনও ঘুমায়নি, আমাদের ছাত্র তরুণরা এখনও ঘুমায়নি। এখনও যেই যে ইন্ডাস্ট্রি থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে, যেটা আশেপাশের পরিবেশ প্রতিবেশ, আশেপাশের আবাসিক এলাকার মানুষের দুর্বিষহ জীবনের কারণ হয়ে যাচ্ছে, আপনারা যদি এখনও নিবৃত না হন, প্রতিটা এলাকাবাসী জেগে উঠবে। কেননা বিপ্লবের একটা কিন্তু বৈশিষ্ট্য আছে, বিপ্লব কিন্তু হঠাৎ করে শেষ হয়ে যায় না, বিপ্লবের পরপর আরও কিছু প্রতিবিপ্লব আসে। তাহলে এই যে বাংলাদেশের প্রতিটি এলাকাতে পরিবেশগত বিপর্যয়ের কারণে, সামাজিকগত বিপর্যয়ের কারণে মানুষ যেভাবে নিগৃহীত অবস্থায় আছে, তারা কিন্তু যে কোনো উন্নয়ন মডেল যেটা পরিবেশকে ধ্বংস করে তাকে প্রশ্ন করবেই করবে। এই তারা প্রশ্ন করার আগে আপনারা নিবৃত্ত হয়ে যান। আপনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা মেগা প্রকল্প যেমন, ঠিক তেমনি যেই ইন্ডাস্ট্রিয়ালিস্ট কোনো একটা আবাসিক এলাকার ভেতরে তার ইট ভাটা তৈরি করেছেন, কিংবা কোনো একটা ইন্ডাস্ট্রি কালো ধোঁয়া তারা নিগৃহীত করছেন, তা আপনারা অচিরেই কিন্তু আপনারা যদি এখান থেকে সরে না যান, তখন কিন্তু সাধারণ মানুষ সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে আপনাদের প্রতিরোধ করবে। আর যারা ভাবছেন ডিসিএসপিকে কি ম্যানেজ করে থাকতে পারবেন, ডিসিএসপি নিজেরাই কিন্তু তারাও তাদের যে অন্যায় কাজে জবাবদিহি করতে হবে। কারণ আমাদের কাছে খবর আছে এমন অনেক ডিসিএসপি পরিবেশ কর্মকর্তা, তারা কিন্তু অনেক অবৈধ ইনকাম করে তারা কিন্তু বিভিন্ন ধরনের পরিবেশগত ছাড়পত্র, কিংবা তারা অনেক ক্ষেত্রে দেখে না দেখার ভান করেছে। সুতরাং তাদেরকেও প্রশ্ন করার এখনই সঠিক সময়। যদি আমরা তাদেরকে এখন থেকে প্রশ্ন করতে পারি, তাহলে যত ধরনের পরিবেশগত হত্যাকাণ্ড হয়েছে, যেটাকে আমরা বলি ইকোসাইড, সেই ইকোসাইডগুলোর কিন্তু আমরা সেগুলোকে নিয়ে আমরা তদন্ত, সেগুলোকে নিয়ে আমরা রিপোর্ট তৈরি করা,
দায়ী ব্যক্তিদের তালিকা করব এবং বাংলাদেশের বিদ্যমান যে আইন আছে সেই আইনগুলি যথেষ্ট, আমরা সেই আইনের মাধ্যমেই আপনাদের বিচার করতে পারবো। এবং আমরা সরকারের কাছে এই দাবিও করতে চাই, বিদ্যমান আইনের মধ্যে যেই শাস্তির বিধানগুলো আছে সেগুলো অত্যন্ত দুর্বল আছে আছে কিন্তু সেই দুর্বল আইনগুলো দিয়ে আমাদের ইকোসাইড বা যে পরিমাণ পরিবেশে ধ্বংসযোগ্য হচ্ছে সেটা সঠিকভাবে আসছে না। আইনের যৌক্তিক সংস্কারগুলো করেন, পার্ক, প্লে স্পেস সেগুলোকে রক্ষার চিন্তা করেন, আপনারা শিল্প এলাকায় শিল্প কারখানা করতে যান, আর প্রতিটি নগরকে তার ভারবহন ক্ষমতা অনুযায়ী তার ডিজাইন পপুলেশন সাজিয়ে দেন এবং সেই অনুযায়ী তৈরি করেন। আর নগরগুলোতে দরিদ্র লোকদেরকে ভালো থাকার ব্যবস্থা এবং তারা যে জায়গাটাতে কাজ করেন সেই কর্ম পরিবেশগুলো তৈরি করে দেন। যদি সেগুলো না করতে পারেন তখন কিন্তু এই পরিবেশ তর্কটা কিন্তু দিন শেষে আপনার মসনদে থাকা না থাকার তর্ক হিসেবে উপস্থাপিত হবে। সুতরাং আমরা মনে করি দেয়ালেরও কান আছে, আপনাদের কানে নিশ্চয়ই পৌঁছাবে আমাদের এই আলাপগুলো। আপনারা জনমানুষের সরকার হিসেবে আপনারা যদি আপনাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, ইতিহাস কিন্তু আপনাদের ক্ষমা করবে না। কারণটা হচ্ছে আপনারা জুলাই গণ অভ্যুত্থানে আমাদের সন্তানদের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন। সুতরাং কোনো ধরনের কম্প্রোমাইজ করা, সেটা ব্যবসায়ী হোক, আমলা হোক, কিংবা নতুন রাজনীতিবিদ, পুরাতন রাজনীতিবিদও হোক, কারোর সাথেই কোনো ধরনের আপোষ কিন্তু আপনারা নিজেরাও সেটা আপনারা বিয়ার করতে পারবেন না। এই জন্য পান্থকুঞ্জ না, সারা বাংলাদেশে যত ধরনের পরিবেশ বিধ্বংসী শিল্পায়ন, পরিবেশ বিধ্বংসী প্রকল্প হচ্ছে সেটা যেন বন্ধ হয়, এই দাবিটা করছি। এবং এই আন্দোলনটা আমরা বিশ্বাস করি এটা প্রতিটি এলাকাতে, গ্রামীণ এলাকাতে, শহর এলাকাতে, হাওড় বাওয়ার এলাকাতে, সেখানে কার তরুণরা কিন্তু ইতিমধ্যে সংগঠিত। তারা কিন্তু নতুন বাংলাদেশে নতুন করে কিন্তু আন্দোলনের স্বপ্ন দেখছে, যেটা বিগত সরকারের সময় কিন্তু ভয়ও অনেক ক্ষেত্রে অনেক সংগঠন বিলুপ্ত হয়ে গেছে। অনেক তরুণরা তাদের যে পরিবেশের কথা ভেবে, মানুষের কথা ভেবে যে দাঁড়ানোর কথা, সেই সরকারটা সেভাবে দেখতে পারেনি। এখন অনেক তরুণ দাঁড়িয়ে গেছে। আপনারা পরিবেশের যে টেকসই উন্নয়নের কথা নিজেরাও টপে গিয়ে বলে আসেন, অথচ বাংলাদেশি পরিবেশ কর্মী হিসেবে, বাংলাদেশের মন্ত্রী উপদেষ্টা হিসেবে বাংলাদেশি ব্যবসায়ীদেরকে একবারের মতো প্রশ্ন করার সৎসাহস আপনারা এখন পর্যন্ত দেখাতে পারেননি। আপনারা সাহসী হন, পান্থকুঞ্জের তরুণদের কাছ থেকে আপনারা সাহস প্রয়োজন হলে ধার করেন। এই যদি সাহসটা নিতে পারেন তখন দেখবেন আপনারা যখন বড় বড় শিল্পপতি যারা সিআইপি নাম ধারণ করেছেন তাদের পরিবেশ দূষণের যেই হিসেব, তাদের পরিবেশ দূষণের হিসেবটা যদি আপনারা নিতে পারেন তখন কিন্তু আপনারা একা না, আপনারা সম্মিলিত তরুণদেরকে নিয়েই কিন্তু বাংলাদেশের পরিবেশকে নতুন করে বিনির্মাণের স্বপ্ন দেখতে পারেন। আর আমরা আশা করি আজকে ঢাকায় যেখানে আমরা বসে আছি, পান্থকুঞ্জে এই জায়গাটাতে কোনো ধরনের গাছ নেই। আমরা মনে করি আমরা যদি এক থাকি, এখানে গাছগাছালিতে, পাকালিতে পরিপূর্ণ একটা পান্থকুঞ্জ পাবো, উসমানী উদ্যান পাবো। আমাদের খালগুলোর চারপাশ দিয়ে যে নতুন উদ্যোগগুলো তৈরি হচ্ছে তার মাধ্যমে খালগুলোর চারপাশে আমরা সবুজের আমরা একটা পরিবেশ দেখতে পাবো। আর নদী খাল কখনোই পেরেক দিয়ে কোনোদিনও নদী খালকে রক্ষা করা যায় না। আপনারা যদি আইনের শাসন প্রতিষ্ঠা না করতে পারেন, সমাজ এবং কমিটিকে এঙ্গেজ না করতে পারেন, তাহলে খাল নদী এগুলো দখল ঠেকাতে পারবেন না। সেখানে আপনার এই যে পরিবেশ দূষণ বা এনভায়রনমেন্টের যে দূষণ সেটা ঠেকাতে পারবেন না। সেগুলো ঠেকানোর চেষ্টা করেন, জনগণ আপনার পাশে থাকবে এবং জনগণই আপনার হয়ে যেটা বলে পুলিশিং, সেই পুলিশিং করে দিবে। আর না হয় শুধুমাত্র আমাদের এই যে বর্তমানে যে ঘুরে ধরা পুলিশ, সেই পুলিশ কিন্তু আগের আমলের মধ্যে কিন্তু এখনও আমাদের যারা শিল্পপতি আছে তাদের সাথে আঘাত করবে। সেজন্য জনগণ এবং তরুণদেরকে পাশে সম্পৃক্ত করেন, তাহলে আপনাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে এবং আপনারা জনমানুষকে পাশে পেলে আপনারা আপনাদের যে উপর যে অর্পিত দায়িত্ব সেটা আপনারা করতে পারবেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশের সংস্কারের ঢেউ সব দিকে এসেছে। অবকাঠামোর সাথে পরিবেশের যে দ্বন্দ্বের জায়গাটা বিগত সরকার তৈরি করে রেখেছিল, সেখানে সংস্কার দরকার। পরিবেশ পরিকল্পনা নিয়ে আপনারা সংস্কার কমিশন তৈরি করেন। সেটা যদি না তৈরি করতে পারেন, শুধুমাত্র অর্থনৈতিক সংস্কার কমিশন দিয়ে বাংলাদেশের সংস্কারটা হবে না। আমরা দেখছি যে শুধুমাত্র অর্থনীতি নিয়ে আলাপ হচ্ছে। আমাদের কয়েকদিন আগে দেখলাম কৃষি নিয়ে যারা কাজ করেন তারা বলছেন এত কমিশন, কৃষি কমিশন কোথায়, শিক্ষা কমিশন কোথায়? আমরা আগে বলেছি পরিবেশ কমিশন কোথায়, পরিকল্পনা কমিশন কোথায়? সুতরাং একপাক্ষিক কোনো উন্নয়ন মডেল হতে পারে না। অর্থনীতিতে শুধুমাত্র জিডিপি বাড়ানোর যে অর্থনীতি, সেই গল্পটা আমরা শুনতে চাই না, যেটা আমাদের প্রয়াত অর্থনীতিবিদ আমাদের আকবর স্যার বলেছিলেন, কি এটা হচ্ছে শুয়োরের বাচ্চার অর্থনীতি, ঠিক না? এই যে গাড়িটা তিনি সেই আমলে দিয়েছিলেন, আমরা বলতে যাচ্ছি সেই শুয়োরের বাচ্চারা এখনও বাংলাদেশে এই অবকাঠামো প্রকল্পের নাম দিয়ে বাংলাদেশকে ধ্বংস করছে। সুতরাং আপনারা মানুষের বাচ্চা হন, আপনারা যে মানুষের বাচ্চারা আপনার শিশুর জন্য আপনারা একটা কি এমন পরিবেশ তৈরি করবেন, সেই পরিবেশটা
কীভাবে বাংলাদেশের মাটি মানুষের গল্প করবে, এবং যেই পরিবেশে একসময় বিদেশিরা যখন বলতো এই দেশে এসে একটা সবুজ দেশে এসেছি, বাংলাদেশের প্রতিটি শহরে সবুজ ফেরানোর যেই সংগ্রাম, সেই সংগ্রামটাই হোক আমাদের পান্থকুঞ্জে যে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন দীর্ঘ সময় ধরে যে আন্দোলনটা করছে, সেই আন্দোলনটা যেন বাংলাদেশের প্রতিটি পথে প্রান্তরে ছড়িয়ে যায়। আমরা মনে করি পান্থকুঞ্জের এই যে বার্তাটা, সেই বার্তাটা বাংলাদেশের হাওর বাওর অভয়ারণ্য সব জায়গায় ছড়িয়ে যাক, সেটাই হোক আমাদের এই যে জনপরিবেশ তর্কের থেকে আমাদের এই শিক্ষাটা। আমরা মনে করি আমাদের পাশে মাটি, মানুষ, পরিবেশ, গাছগাছালি সবাই আছে, পাকপাকালি আছে। আমাদের এই আন্দোলন নিশ্চয়ই বাংলাদেশের জন্যই জয়যুক্ত হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রফেসর ডক্টর আদিল মোহাম্মদ খান এবং আদিল ভাই একই সাথে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অঞ্চল ও নগর পরিকল্পনা বিভাগে পড়ায় এবং হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের সভাপতি, এবং আজকে আমাদের জনপরিবেশ তর্কের ষষ্ঠ অধিবেশন গেল এবং এখানে বক্তৃতা রাখলেন নগর পরিকল্পনা ও পরিবেশ নিয়ে। আমরা আশা করব যে আমাদের এই যে আজকে 58তম দিন অবস্থান কর্মসূচির, আমরা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাব, যদিও এটা ক্লান্তিকর। আশা করি সরকার এই শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার এই আন্দোলনে একাত্ম হবে এবং আমাদের দাবিগুলি মেনে নিবে। এবং আজকে এই বক্তব্য শুনতে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং আমরা আজকে পাশাপাশি একটি বিনামূল্যে একটি মেডিকেল ক্যাম্প করছি এলাকাবাসীর জন্যে। আজকের এই বক্তৃতাকে কেন্দ্র করে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা এখানে জিজ্ঞাসা করতে পারেন। আপনাকে কেউ কিছু প্রশ্ন করতে চান? ভাই, আমি ইশতিয়াক বলছিলাম যে আপনি অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, অনেকগুলো সুন্দর সুন্দর পয়েন্ট তুলে নিয়ে এসছেন আপনার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যেই। যেটা একটা খুব ভালো কথা বলেছেন যে আপনার এটা তো একটা ইকোসাইডে একটা অডিট হওয়া দরকার, যে আমাদের লাস্ট 10 ইয়ার্স 15 ইয়ার্সে আমরা যখন আপনার হয়তোবা অনেক কিছু আমাদের চোখে পড়ে নেই, অথবা আমি যেমন কয়েক সময় ঢাকার বাইরে যাওয়ার সময় দেখতাম যে রাস্তা বড় বড় জন্য বড় বড় গাছ, রাস্তার পাশে গাছ নির্বিচারে কেটে ফেলছে। মোটা গাছ মানে এইভাবে ধরা যায় না, এরকম বড় বড় গাছ। হয়তো লোকাল লোক, ওরা কিছু বলতে পারে না, অথবা আমাদের পরিবেশবিদদের চোখেও পড়ে নেই। এটা কি কোনো অডিট করা যায় কি না, কিংবা করলে এটা তো একটা বিচার হওয়া দরকার, যে যদি এই অন্যায়গুলো আমাদের আপনার 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 ডকুমেন্টেডের বাইরে থেকে যায়, তাতে ভবিষ্যতে এরকম কাজ হবে, ঠিক না? এইটাই আমার ঠিক। জি, প্রশ্ন আছে আর কি। তো আমার কাছে মনে হয় কি, মানে এইটা কি আসলে শুধুমাত্র আমাদের যেই মানে মানে এটা কি আসলে শুধুমাত্র পেডাগজিক্যাল জায়গা থেকেই দেখবো নাকি, শুধুমাত্র মানে একটা সার্টেন টাইপ অফ এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের থেকে আসতে দেখে আমরা এগুলো ডিজাইন করি, নাকি এটা আসলে মানে সেন্সিটিভিটি অথবা ধরেন যে সদিচ্ছার অভাব? কারণ ধরেন যে ডিজাইন তো স্যার ধরেন যে এখন আপনি মানে আমাদের 7 মসজিদের আন্দোলনে আমরা যেটা দেখছি যে আসলে 37টা গাছ, মানে আমাদের ওইটাই ছিল হচ্ছে টার্গেট, যে আসলে এটা দেখা দাও, কারণ আমরা 37টা গাছ রেখেই কিন্তু আইল্যান্ডটা ডিজাইন করতে হয়েছে, মানে আধা ফিটের মতো জায়গাও মনে হয় লাগে নাই বেশি আর কি। সো মানে এটা তো করার জন্য আসলে কমন সেন্স ছাড়া আসলে খুব বেশি কিছু লাগে না আর কি। সো এটা কি আসলে শুধুমাত্র কি মানে আপনার পেডাগজিকেই আপনি শুধু প্রশ্ন করবেন, নাকি হচ্ছে এটা আসলে কমন সেন্সেরও ব্যাপার অথবা সদিচ্ছারও ব্যাপার স্যার? এটা জি, আমি দুটো প্রশ্ন পেয়েছি। একটি হচ্ছে এনভায়রনমেন্টাল অডিটের বিষয়টা, যে আমাদের এনভায়রনমেন্টাল অডিট তো আসলে রাষ্ট্রেই তো এই আলাপচারিতাটা শুরু করা দরকার ছিল। কারণ আমরা দেখেছি, যেটা একটু আগে আমরা বলছিলাম, যে এত ধরনের কমিশন হলো যারা এই যে বিভিন্ন প্রকল্পের নাম দিয়ে পরিবেশ ধ্বংস করলো, তাদের যে এই এনভায়রনমেন্টাল যে ড্যামেজটা, সেই ড্যামেজটার ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত কমিশন হয়নি। মূলত অর্থনৈতিক আলাপটাই চলছে বেশি। অবশ্যই এনভায়রনমেন্টাল অডিটটা সরকারের করা উচিত, কেননা রাষ্ট্র বা সরকার তৈরি হয় কিন্তু এই যে ইকোসাইটগুলো, সেই ইকোসাইটগুলোর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার জন্য। তো আমরা যদি এটা রাষ্ট্রের কাছে দাবি রাখতে চাই, রাষ্ট্র যেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই আমাদের ইকোসাইটটা হয়েছে, যেটা আমরা একটু আগে বলছিলাম, সুনামগঞ্জে যেমন হাওরের মধ্য দিয়ে উড়াল সড়ক হয়ে সেই হত্যাযোগ্যটা হয়েছে, আমাদের কক্সবাজারের মধ্য দিয়ে অভয়ারণ্যের মধ্য দিয়ে ট্রেন লাইনটাও আরেকটা এই ধরনের ইকোসাইডের একটা অংশ, যেখানে ইতিমধ্যে অনেক হাতি মারা গিয়েছেন। হাতি তো বড় প্রাণী, মরলে দেখা যায়, কিন্তু কত যে পাখি বা কত যে অন্যান্য যে ক্রিয়েচার, তাদের যেই ইকোসিস্টেম,
এবং তাদের যে চলাচলের পথগুলো ধ্বংস হয়েছে, বা এই ট্রেনগুলো যখন চলে তাদের উপর দিয়ে যে পরিমাণ তাদের যে অত্যাচারের শিকার হয়, এগুলো তো আসলে কেউ কথা বলে না। এই জন্য আমাদের অবশ্যই সরকারের কাছে দাবি করতে চাই, যেহেতু সরকারই আমাদের প্রতিনিধি, সরকারই যেন সেই এনভায়রনমেন্টের অডিটিং করেন, যে সারা বাংলাদেশে বিভিন্ন বড় প্রকল্পের নাম দিয়ে যেই হত্যাযজ্ঞগুলো হয়েছে তার পেছনে দায় কারা, তার আমাদের ইকোনমিক এবং এনভায়রনমেন্টাল এবং সোশ্যাল লস কত, এবং সেটার কম্পেনসেশন কীভাবে আসবে। এদের মধ্যে টপ লেভেলের যারা কালপ্রিট, তিনি আমলা হোক, পেশাজীবী হোক, সরকারি কর্মকর্তা হোক, তাকে যেন তার যেই শাস্তিটা সেটা যেন পেতেই হয়। এটা যদি শুরু না করা হয়, তাহলে যেটা হবে, ভবিষ্যতে এই গ্রুপটা তারা জানবে যে যে কোনো এই ধরনের দুর্বৃত্তায়ন করে তারা পার পাওয়া যায়। এবং এই প্রশ্নের সাথে আসলে পরবর্তী প্রশ্ন রিলেটেড, যেটা ইকোনমিস্ট নঈম বলছিলেন, তিনি বলছিলেন যে এই যে প্রকল্পগুলো হয়, এটা কি নলেজের অভাব, নাকি এইটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? আমি মনে করি পৃথিবীর কোনো বিদ্যায়, সেটা আর্কিটেকচার হোক, প্ল্যানিং হোক, বা ইঞ্জিনিয়ারিং হোক, কিংবা ইকোনমিক্স হোক, কিংবা সোশ্যাল সায়েন্স হোক, সেখানে কিন্তু পরিবেশ এবং সমাজকে ধ্বংস করে কোনো প্রকল্পের কথা বলা নাই। আর যদি এটা নাও থাকে, আমাদের যে সৃষ্টিকর্তা প্রদত্ত যে আমাদের নলেজ আল্লাহ দিয়েছেন, সৃষ্টিকর্তা দিয়েছেন, সেখানেও বলা আছে যে আপনাকে পরিবেশ রক্ষা করেন। ইভেন ধর্মীয় গ্রন্থগুলোতে বলা আছে, এটা কিন্তু আপনার এবং আমাদের প্রত্যেকের ধর্মীয় দায়িত্ব যে পরিবেশকে রক্ষা করা। তাহলে এইটা কেন হয়েছে? এটা ওই যে একটা এভিল একটা নেক্সাস তৈরি হয়েছিল, একটা চক্র তৈরি হয়েছিল, যারা কি উন্নয়নের নামে প্রকল্পের নাম দিয়ে এই চক্রটা তৈরি করেছিল। সেই চক্রটাই কিন্তু প্রকল্পের নতুন নতুন প্রকল্প সৃজন, নতুন নতুন প্রকল্পের মাধ্যমে অনেক বড় টাকা লুটপাট তৈরি করা, এবং প্রকল্প রিভিউর নাম দিয়ে বারবার নতুন নতুন কম্পোনেন্ট অ্যাড করে করবার মাধ্যমে প্রকল্পের আয়তন, ইনিশিয়াল যে আয়তনটা তার আয়তনের তুলনায় 2 গুণ 3 গুণ 4 গুণ টাকা বাড়িয়ে না। এই চক্রটা তারা এমন না যে তারা জানে না, বুঝে না। ইভেন আজকে আমরা যেখানে পান্থকুঞ্জের গল্প বলছি, সরকাররা জানেন যে ব্যক্তিগত গাড়ির জন্য এই যে আমাদের র্যাম্পগুলো নেওয়া যাওয়া বা সংযোগ সড়ক নেওয়া, এটা একটা সেফ, এটা হচ্ছে একটা মানে অত্যন্ত বাজে একটা মানে কাজ হচ্ছে। কিন্তু এবং এই তারা জানে বিধাই তারা আমাদের সামনাসামনি সংলাপ করতে ভয় পায়। এবং সেই জন্যই বলছি, এইটা যে নলেজের অভাব এটাও না, এটা প্রফেশনালিজমের অভাব তাও না, এটা হচ্ছে একটা চক্র, যেই চক্রের সাথে দেশি মানুষের সাথে বিদেশি চক্র জড়িত হয়েছে। ইভেন আমরা দেখেছি বিগত সরকারের আমলে বিভিন্ন দেশের যাদেরকে আমরা বলি যে ডেভেলপমেন্ট পার্টনার, তারা আসলে কী করতো, তারা নিজেদের বিভিন্ন প্রকল্পের নাম দিয়ে বিভিন্ন প্রকল্পে অর্থায়নের জন্য তারা এই ধরনের প্রকল্প নিয়ে এসেছে। এবং পান্থকুঞ্জ পার্কের যে আমরা ড্রাফট আমরা যে এমইউ সেগুলোতে দেখেছি, এখানে কিন্তু মানে পুরো লাভটা হচ্ছে বিদেশি ঠিকাদারদের। তাহলে এই যে বিদেশি ঠিকাদার, তারপরে দেশি ঠিকাদার, এবং তার সাথে যারা প্রফেশনালরা যুক্ত হয়েছেন, এই চক্রটা জেনে বুঝে করেছেন। এই জন্য আমরা বলছি এটা সেফ। এটা হচ্ছে কি, এটা হত্যাকাণ্ড এই কারণে যে তারা জেনে বুঝে পাপগুলো করেছেন। এই কারণেই এই অডিটিংটা দরকার। এবং আমরা বলতে চাই, যদি অডিটিংটা সরকারের পক্ষ থেকে শুরু না করা হয়, আমরা যারা পরিবেশ এবং সমাজ নিয়ে কথা বলি, কাজ করি, আমরা জনগণকে নিয়ে অডিটিংটা করব। এবং এই অডিটিংটা করে তারা কি পরিমাণ অর্থনৈতিক ক্ষতির কারণ হয়েছেন, কি পরিমাণ মানুষের মৃত্যুর কারণ হয়েছেন, সেই পরিসংখ্যানগুলো আমরা দিতে পারি। আমাদের সাথে আমাদের নেটওয়ার্কে সেই ধরনের পেশাজীবীরা আছেন, সেই ধরনের মানুষেরা সম্পৃক্ত আছেন, আমরা সরকারের কাছে আমরা তুলে ধরবো এবং সরকারের কাছে বিচার চাইবো। এবং সরকার যদি বিচার করতে রাজি না হন, তখন যেটা বলা হয়, সবসময় যে কথাটা বলা হয়, যদি সঠিক আবেদনে যদি সাড়া না হয়, রাজপথই হবে সমাধান। আমরা মনে করি গণ আন্দোলনেই সেই ফয়সালাটা হবে, যে এই রাষ্ট্রে যারা পরিবেশকে ধ্বংস করে তাদেরকে আদৌ জবাবদিহি করতে হবে কি হবে না, এটা রাষ্ট্রপতি শেষ পর্যন্ত ঠিক করবে। ধন্যবাদ।